প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় অবশ্যই পড়ালেখা করছো। আমরা আজকে দেখব জাবেদার শ্রেণীবিন্যাস। তো দেখো, বিশেষ জাবেদা বই, জাবেদাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে, বিশেষ জাবেদা বই আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা বই। তো বিশেষ জাবেদা বইয়ের মধ্যে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বিশেষ জাবেদা রয়েছে। এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট এবং এগুলো পরীক্ষায় এসে থাকে। তো প্রথমটা কি আছে দেখো, ক্রয় জাবেদা, পরেরটা হচ্ছে বিক্রয় জাবেদা, তারপর হচ্ছে ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা এবং নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা, এই চারটা পরীক্ষা অবশ্যই আসবে। সুতরাং আমাদের এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং তোমরা আশা করি এগুলো ভালো করে আয়ত্ত করবে। তো পি কমার্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই পি কমার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এই তথ্যগুলো তোমার বন্ধুদেরকে শেয়ার করতে পারো যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। তো চলো আজকে জাবেদার শ্রেণীবিন্যাসগুলো ভালো করে দেখে নিই। ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা, আমি আজকের ভিডিওতে ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা বই এবং এটার ম্যাথ নিয়ে আলোচনা করব। তো চলো দেখি কোথায় এটার ডেফিনেশন আছে। সো আমি প্রথমে ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদার ডেফিনেশনগুলো দেখব। আরেকটা হচ্ছে এখানে কারবারি বাট্টা ও নগদ বাট্টার ধারণা, ঠিক আছে? এটা আমাদের বুঝতে হবে, কারবারি বাট্টা ও নগদ বাট্টা। কারবারি বাট্টা বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? কারবারি বাট্টা হচ্ছে পণ্য ক্রয় ও বিক্রয়ের সাথে যে বাট্টা জড়িত তাকে বলা হয় কারবারি বাট্টা। সহজ কথায়, পণ্য ক্রয় করার ক্ষেত্রে এবং পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় ছাড় পেয়ে থাকি এবং ছাড় দিয়ে থাকি, তো এটাকে বলা হয় কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। আরেকটা কি নগদ বাট্টা। নগদ বাট্টা সাধারণত মনে করো আমার কাছে কেউ 10,000 টাকা পায়, তো আমি তাকে বললাম তোমাকে আমি 10,000 টাকা দিব, তাহলে তুমি আমাকে 500 টাকা ছেড়ে দাও। আমি তাকে 9,500 টাকা প্রদান করলাম আর আমি বাট্টা পেলাম কত? 500 টাকা। এটাকে হচ্ছে নগদ বাট্টা। তেমনি আমি কাউকে বাট্টা দিতে পারি। মনে করো কারো কাছে আমি 10,000 টাকা পাই, তাকে বললাম তুমি যদি 10 দিনের ভিতর পরিশোধ করো তাহলে তোমাকে 500 টাকা ছেড়ে দেওয়া হবে। ও 10 দিনের ভিতর পরিশোধ করছে এবং ওকে আমি 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি, বাট্টা দিয়ে দিছি। এটাকে বলা হয় নগদ বাট্টা। ক্লিয়ার? কারবারি বাট্টা এবং নগদ বাট্টা। এরপরে দেখো, আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ক্রয় জাবেদা, পার্সেস জার্নাল। এটা কি অ্যাকচুয়ালি? ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন সমূহ যে বিশেষ জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় জাবেদা বলা হয়। তাহলে বিশেষ জাবেদা কয়টি? 6টি নাকি? এখানে আমরা দেখছিলাম এই যে 2 আর 2 4 আর 2 6টি বিশেষ জাবেদা বই। কয়টি? 6টি। তাহলে বিশেষ জাবেদা বইয়ের প্রথম বইটি হচ্ছে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদায় সাধারণত বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হবে, এখানে অন্য কোনো কিছু আসবে না। এমনকি যদি আমরা ধারে বা বাকিতে সম্পত্তি ক্রয় করি সেটাও ক্রয় জাবেদা বইতে লিপিবদ্ধ করা যাবে না। শুধুমাত্র বিক্রয়ের উদ্দেশ্যে ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন এ জাবেদায় লিপিবদ্ধ করা হয়, ঠিক আছে? বিক্রেতার নিকট হতে প্রাপ্ত চালানের ভিত্তিতে ক্রয় জাবেদা লেখা হয়। এখানে শুধুমাত্র ধারে ক্রয় করব সেই সমস্ত লেনদেন আমরা এই ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। শুধুমাত্র পণ্য, নট অ্যাসেট, যেমন ধারে সম্পত্তি ক্রয়, এটা কিন্তু আসবে না, ঠিক আছে? ওকে, তাহলে দেখে নিই। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণের সাহায্যে বুঝব যে ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা কীভাবে প্রস্তুত করা হয়। তো এখানে আমি এটা দেখে নিলাম। মেসার্স সুহা 2012 সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত পণ্য ক্রয় করে। আমাদের একটি অঙ্কে কিছু নগদে হতে পারে, কিছু ধারেও হতে পারে। তার ভিতর থেকে আমাদের ধারে পণ্য ক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো রয়েছে সেগুলো কেবলমাত্র আমরা ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। ক্লিয়ার? এটা অবশ্যই কিন্তু আসবে। তো দেখো, 1 নম্বরে জানুয়ারি রফিকের নিকট হতে 50 মিটার কাপড় প্রতি মিটার 50 টাকা দরে, চালান নাম্বার দেওয়া আছে 16, পরিবহন খরচ 100 টাকা এবং চালানে 15% ভ্যাট উল্লেখ করা আছে এবং শর্ত দেওয়া আছে 1/10 N 30। এটা একটা
বিষয় আছে সেটা আমি ভেঙে বলে দিই। সেটা হচ্ছে 10 দিনের ভিতর কেউ যদি পরিশোধ করে তাহলে সে 1% বার্তা পাবে, আর অবশ্যই তাকে 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে শর্ত, ঠিক আছে। তো শর্তের বিষয়টি কি, 10 দিনের ভিতরে যদি পরিশোধ করে তাহলে 1% বার্তা পাবে, আর অবশ্যই তাকে 30 দিনের ভিতরে নিট 30 অর্থাৎ 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবেই হবে। এরপরে 15 তারিখ বলছে, দেখো রহিমের নিকট 10 ডজন গেঞ্জি, প্রতিটি গেঞ্জি 100 টাকা দরে বার্তা। এখানে কারবারি বার্তা 10%, চালান নম্বর 20 এবং 15% ভ্যাট প্রযোজ্য। এখানে একটি শর্ত দেওয়া আছে। এরপরে 31 তারিখ তপুর নিকট হতে ক্রয় প্রতি ডজন 20 টাকা করে 200 ডজন রুমাল ক্রয়, কারবারি বার্তা দেওয়া আছে এবং ভ্যাট প্রযোজ্য, চালান নম্বর এত, শর্ত এখানে দেওয়া আছে। তাহলে এটার সমাধান কীভাবে করব? প্রথমে আমাদের গণনা করে নিতে হবে, ঠিক আছে। প্রথমে আমাদের কি করতে হবে? গণনা। আমরা এমন একটা টেবিল তৈরি করব, একটা টেবিল তৈরি করে আমরা এটার সমাধান করব, কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটু গণনা করতে হবে। তাহলে আমরা প্রথমে যে বিষয়টি দেখব সেটা হচ্ছে কীভাবে টেবিল প্রস্তুত করতে হয়। প্রথমে দেখো ক্রয় জাবেদা, প্রথমে লিখব কি ক্রয় জাবেদা এবং প্রথমে তারিখ, তারপর হচ্ছে হিসাব ক্রেডিটেড অথবা ক্রেডিট হিসাব খাত, ঠিক আছে। এখানে আমরা ক্রেডিট হিসাব খাত লিখতে পারি, কিন্তু ভুল করে কেউ বিবরণ লিখবে না। কারণ কি, ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা 20-এর যে জাবেদা বইগুলো আছে সেই বইগুলোতে অবশ্যই বিবরণ লেখা যাবে না। কেন লেখা যাবে না? দেখো এখানে ক্রেডিট হিসাব খাত কেন লিখব? কারণ কি, ক্রয় সাধারণত ডেবিট হয় এবং ক্রয় জাবেদার বিপরীতে, ক্রয় জাবেদা বইতে ক্রয়ের বিপরীতে যে হিসাবগুলো থাকবে অর্থাৎ প্রদেয় হিসাব বা পাওনাদার, সেই হিসাবগুলোর নাম এখানে লিখব। এই জন্য অবশ্যই এখানে ক্রেডিট হিসাব খাত লিখতে হবে। তো অনেকে মনে করো বুঝতে পারবে না যে এখানে আসলে কি লিখব। সহজে বোঝার জন্য, ক্রয় যদি ধারে পণ্য ক্রয় করি তাহলে জাবেদা হয় কি, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে তুমি ক্রয় জাবেদা করতেছো, তাহলে ক্রয় জাবেদা ডেবিট, ক্রয় মানে ডেবিট, এর বিপরীতে কি প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে সেই ক্রেডিটের যে হিসাব খাতগুলো রহিম, করিম, যদু, মধু ইত্যাদি ইত্যাদি যে নামগুলো থাকবে তাদেরকে আমরা এখানে লিখবো, অতএব এটা ক্রেডিট হিসাব খাত হবে। সহজে বোঝার জন্য এখানে কি লিখবে, ক্রেডিট হিসাব খাত। এরপরে শর্ত দিবে, অর্থাৎ দেখছো তোমরা যে এখানে শর্ত প্রযোজ্য থাকে, সেই শর্তগুলো লেখার জন্য একটি শর্তের নামক একটা ঘর হবে। এরপর সূত্রে তোমরা অবশ্যই টিক চিহ্ন দিবে। আর হচ্ছে ধারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে যে জাবেদাটা হয় ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট, এটা তোমরা লিখবে, ঠিক আছে। তো দেখো আমরা প্রথমে গণনা কার্য শেষ করি। গণনা কার্য জানুয়ারি 1, বা তোমরা এইভাবে লিখতে পারো গণনা কার্য 1। তাহলে আমরা 50 মিটার কাপড় প্রতি মিটার 50 টাকা করে গুণ করলে কত হয়? 2500, ঠিক আছে। 50 মিটার কাপড় প্রতি মিটার কাপড়ের দাম হচ্ছে 50 টাকা করে, তাহলে গুণ করলে হবে 2500, 2500। এর সাথে আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো যোগ করে দিবে, যেমন যোগ ক্রয় পরিবহন, ঠিক আছে। এখানে যেহেতু কারবারি বারটা নেই তাহলে বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসে না। আর তোমরা সবসময় মনে রাখবে, কারবারি বারটা যদি থাকে তাহলে কারবারি বারটা মানে মূল যে ক্রয়টা আছে, মূল যে ক্রয়, সেই ক্রয় থেকে কারবারি বারটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে তার সাথে আনুষঙ্গিক খরচগুলো যোগ করবে। মনে থাকবে? আশা করি মনে থাকবে। তাহলে এখানে 2500 সাথে আমরা ক্রয় পরিবহন 100 যোগ করছি, নিট করে হয়েছে কত? 2600, ঠিক আছে। আর ভ্যাট আমরা এই যে মোট ক্রয়টা ছিল 2500, এটার উপরে ভ্যাট করব 15%, 375 টাকা। আসলে আমরা এখানে ভ্যাট দেখাবো না, আমরা সাধারণত যে নিট ক্রয় সেটা দেখাচ্ছি, ঠিক আছে। ভ্যাটের জন্য আলাদা কোনো কিছু করছি না। তাহলে আমরা এখানে বসাবো কি, তারিখের ঘরে 2012 সাল, তারিখের ঘরে 2012 জানুয়ারি 1, আমরা কি করতেছি? জানুয়ারি 1 করতেছি। তাহলে ক্রেডিট হিসাব খাত কার আসবে? রফিক হিসাব। দেখো এখানে রফিকের নিকট থেকে ক্রয় করেছিলাম, কার নিকট থেকে? রফিকের নিকটতে। তাহলে আমরা এখানে লিখব কি, রফিক হিসাব। শর্ত কত ছিল দেখে নাও, শর্ত ছিল 10 দিনের ভিতর পরিশোধ করলে 1% বার্তা পাওয়া যাবে এবং নিট 30 দিনের ভিতরে অবশ্যই পরিশোধ করতে হবে। তাহলে আমরা এখানে শর্তটা জুড়ে দিলাম। এবারে সূত্র কিছু নেই, আর ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। কত টাকা? 2600 টাকা, ঠিক আছে। 2600 টাকা, 2500 টাকার সাথে 100 টাকা ক্রয় পরিবহন যোগ করে 2600 টাকা হয়েছে। এরপরে 15 তারিখ, 15 তারিখে আমরা একটু গণনা কার্য করে নিব। জানুয়ারি 15, চালান নম্বর 20, 10 ডজন গেঞ্জি প্রতিটি 100 টাকা করে, তাহলে কত হয়? 12,000, তাই না। 10 ডজন গেঞ্জি প্রতিটি 100 টাকা করে, ভালো করে দেখবে এখানে
একটার দাম হচ্ছে 100, তাহলে 12টাতে 1 ডজন, তাই না? তাহলে 12টা হবে কত? 12 গুণ 100, তা কত হয়? 1200। 1200 গুণ হচ্ছে 10, তাহলে কত হয়? 12,000। তাহলে 10 ডজন গেঞ্জি প্রতিটি 100 টাকা দরে 12,000, অর্থাৎ আমরা 12টিতে 1 ডজন, এটা জানি। এবার দেখো এখানে কারবারি বাট্টা ছিল কত? এটা রহিমের নিকট থেকে 10% কারবারি বাট্টা, তো বাট্টা বাদ দিব আমরা। এই যে বাট্টা 12,000 ইন্টু 10% 1200, তাহলে 12,000 থেকে 1,200 বাদ দিলে নিট ক্রয় হবে আমাদের 10,800 টাকা। আর ভ্যাট সবসময় কী করতে হবে? ভ্যাট আমরা নিট ক্রয়ের পর দেখালাম যে নিট ক্রয় 10,800 গুণ হচ্ছে 15%, ঠিক আছে? এরপরে দেখো এটা আমরা কোথায় বসাবো? এই যে রহিম হিসাব 15 তারিখে রহিম হিসাব শর্ত দিলাম এবং টাকা হচ্ছে 10,800। 10,000 কত? 800। এরপরে 31 তারিখে কি বলছে দেখো? তপুর নিকট হতে ক্রয় প্রতি ডজন 20 টাকা করে 200 ডজন রুমাল ক্রয়, ঠিক আছে? তাহলে 200 ডজন রুমাল প্রতি ডজন 20 টাকা করে 4,000। আর কারবারি বাট্টা বলছে এখানে 10%, সো কারবারি বাট্টা 4,000 ইন্টু 10% করলে 400 হয়, বাদ দিলাম 3600। আর ভ্যাট হচ্ছে 3600 ইন্টু 15% 540 টাকা। তাহলে কার নিকট থেকে? তপুর নিকট থেকে। তাহলে আমরা কি লিখবো এখানে? তপু হিসাব। ক্লিয়ার? শর্ত দিলাম। শর্ত এটার অর্থ হচ্ছে 15 দিনের ভিতর পরিশোধ করলে 1% বাট্টা, আর অবশ্যই 45 দিনের ভিতর পরিশোধ করতে হবে। তাহলে এখানে কত টাকা? 3600। তাহলে মোট কত হয়? মোট হয় হলো আমার, দেখো যোগ করলে হয় 16,200, ঠিক আছে? 16,200। এইটা হচ্ছে ক্রয় জাবেদা। তাহলে ক্রয় জাবেদা করার ক্ষেত্রে আমাদের ভালো করে একটা টেবিল অঙ্কন করতে হবে। টেবিলে প্রথমে আসবে তারিখ, তারপর আছে ক্রেডিট হিসাব খাত। আর ক্রেডিট হিসাব কেন আসবে সেটা আমি বুঝিয়ে দিয়েছি। শর্ত, সূত্র এবং ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট, এটা অবশ্যই আমাদের লিখতে হবে। ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট, 1টা 2টা 3টা 4টা 5টা কলাম বিশিষ্ট একটি ক্রয় জাবেদার ছক করে তারপরে গণনা কার্য করতে হবে। গণনা 1, গণনা 2, এভাবে আমাদের যে কয়টা গণনা থাকবে সেই কয়টি করে নিতে হবে। আর সবসময় মনে রাখতে হবে কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে যেটা থাকবে তার সাথে আনুষঙ্গিক খরচগুলো যোগ করতে হবে। কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে যা থাকবে সেটার সাথে আনুষঙ্গিক খরচ যোগ করতে হবে। আনুষঙ্গিক খরচ যোগ করে মূল খরচের সাথে আনুষঙ্গিক খরচ যোগ করে কারবারি বাট্টা বাদ দেওয়া যাবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো ক্রয় জাবেদা কীভাবে করে। এবার দেখো বিক্রয় জাবেদা। তো তোমরা এটা করতে পারো বাসায়, এটা একটা হোমওয়ার্ক, কাজ 3। এটা যদি পারো তাহলে করবে। মেসার্স নাবিল অ্যান্ড কোং এর ব্যবসা প্রতিষ্ঠান নিম্নলিখিত পণ্যদ্রব্য খরিদ করা হয়েছে। খরিদ করা হয়েছে মানে কি? ক্রয় করা হয়েছে, ঠিক আছে? জানুয়ারি 1, জয়দেবপুর রিয়াজ এর নিকট হতে ক্রয় 10 কৌটা গুঁড়ো দুধ প্রতি কৌটা 100 টাকা দরে, 2000 কৌটা কনডেন্সড দুধ প্রতি কৌটা 80 টাকা দরে, কারবারি বাট্টা 10%, চালান নম্বরে তো শর্ত দেওয়া আছে। 20 তারিখে বলছে কি? রংপুরের রাজীব এর নিকট হতে ক্রয় 100 কৌটা ডানো প্রতি কৌটা 100 টাকা করে এবং 500 পাউন্ড গুঁড়ো দুধ প্রতি পাউন্ড 10 টাকা করে, কারবারি বাট্টা 10%, চালান নম্বরে তো শর্ত এত। 31 তারিখে বলছে দিনাজপুর পপি ব্রাদার্সের নিকট হতে ক্রয় 100 টিন চা প্রতি টিন 48 টাকা দরে, 110 পাউন্ড চা প্রতি পাউন্ড 8 টাকা দরে, কারবারি বাট্টা 10% হারে পাওয়া গেছে এবং চালান নম্বর এত। চালানে খরচ ধরা হয়েছে প্যাকিং 35 টাকা। প্যাকিং খরচ কিন্তু 35 টাকা, এটাকে আনুষঙ্গিক খরচ বলে এবং কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে এটি কিন্তু দেখাতে হবে, ঠিক আছে? উপযুক্ত লেনদেনগুলোর সাহায্যে নাবিলের একখানি ক্রয় বই তৈরি করো। তাহলে এটা ক্রয় বইতে যাবে কেন? সবগুলোই ধারে ক্রয় করা হয়েছে। ধারে ক্রয় কীভাবে বুঝবো? যখনই নাম দেওয়া থাকবে এবং নগদ শব্দটি দেওয়া থাকবে না তখন সেটা ধারে হয়েছে বলে ধরে নিব, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বাসায় করবে। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার দেখো বিক্রয় জাবেদা। আমরা কি করব? বিক্রয় জাবেদাটা দেখব যে বিক্রয় জাবেদাটা কি? সেলস জার্নাল। ক্রয় জাবেদাটা যেরকম করতে হয় তার বিপরীত হচ্ছে বিক্রয় জাবেদা। তো ক্রয় জাবেদা ছিল কি? ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো আমরা ক্রয় জাবেদা লিপিবদ্ধ করব এবং এটা বিশেষ জাবেদা। আর বিক্রয় জাবেদা সেম, কেবলমাত্র বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত উৎপাদিত পণ্য ধারে বিক্রয় করা হলে সে বিশেষ জাবেদা লিপিবদ্ধ করা হয়, তাকে বিক্রয় জাবেদা বলে। জাস্ট উল্টাটা, নগদে পণ্য বিক্রয় এবং নগদে বা ধারে ব্যবহৃত কোনো কিছু বিক্রয় এ বইতে লেখা হয় না। তার মানে সেম
যে আগে দেখছি যে স্থায়ী সম্পত্তি যদি ধারে ক্রয় করা হয় সেটা কিন্তু ক্রয় জাবেদা বইতে যাবে না। এখানেও সেরকম যদি ধারে স্থায়ী সম্পত্তি বিক্রয় করা হয় সেটাও যাবে না, ঠিক আছে। আবার নগদে বিক্রয় করলে সেটাও এখানে কিন্তু আসবে না। তো দেখো এখানে এরূপ জাবেদায় পণ্যের তালিকা মূল্য থেকে পণ্যের যে তালিকা মূল্য মূল মূল্য সেখান থেকে প্রদত্ত কারবারি বারটা বাদ দিয়ে দেখানো হয়, ঠিক আছে, বাদ দিয়ে দেখাতে হবে। তো নিম্নোক্ত তথ্যসমূহ বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করো। তাহলে আমাদের এখানে 2012 সালের জানুয়ারি 6 কি বলছে দেখো, আলমের নিকট 25,000 টাকার পণ্য ধারে বিক্রয়। যেহেতু ধারে বিক্রয় এবং আলম কথাটা বলা আছে, অবশ্যই এটা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। চালান নাম্বার দেওয়া আছে 201, শর্ত দেওয়া আছে 10 দিনের ভিতর পরিশোধ করতে হবে, তাহলে 2% বাড়টা পাওয়া যাবে, নিট 30 দিন। এবং 16 নম্বর আক্কাসের নিকট, এখানে কে বলছে আক্কাসের নিকট ধারে পণ্য বিক্রয় 20,000 টাকা, চালান নম্বর এত, শর্ত এত। এবারে 22 তারিখে বলছে আমানের নিকট ধারে পণ্য বিক্রয় এত টাকা, চালান নম্বর এত, শর্ত এত। এবার 30 তারিখে বলছে আনিসের নিকট ধারে পণ্য বিক্রয় এত টাকা, চালান এত, শর্ত এত। তো আমরা বিক্রয় জাবেদা একটি ছক দেখে নিব। বিক্রয় জাবেদার ছক কীভাবে করতে হয় দেখো, বিক্রয় জাবেদার ছক। তো আগে আমরা দেখেছি কি তারিখের পরে ক্রেডিট হিসাব খাত হয়েছে, আর এবার লিখতে হবে কি ডেবিট হিসাব খাত। কারণ কি দেখো, বিক্রয় কিন্তু ক্রেডিট হয়, তাহলে বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে ডেবিটে যে নামগুলো আসবে তাদের নামগুলো এখানে লিপিবদ্ধ করতে হবে, যেমন আলম হিসাব, আক্কাস হিসাব, তাই না, তারপরে আমান হিসাব, আনিস হিসাব, এটা সব কি ডেবিট, এজন্য ডেবিট হিসাব খাত লিখতে হবে, এখানে বিবরণ লেখা যাবে না। তারপরে চালান নম্বর অবশ্যই যদি থাকে চালান নম্বরগুলো লিখব, শর্ত থাকলে শর্ত লিখব, শর্তের ঘর দিতে হবে মাস্ট, সূত্র অবশ্যই দিব। তারপরে কি প্রাপ্য হিসাব বা দেনাদার ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় কি হয় ক্রেডিট হয়, যেহেতু আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এজন্য বিক্রয় হিসাব ক্রেডিট, আর এর বিপরীতে দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে ঘর কয়টি দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই না। চালান নম্বর অবশ্যই দিবা, চালান নম্বর থাকলে দিতে হবে, শর্ত অবশ্যই দিবা, সূত্রের ঘর থাকলেও দিবা না থাকলেও দিবা। এটা হচ্ছে আমাদের ঘর। এবার আমরা অঙ্কের সমাধান করব। তো গণনা কার্য আমরা করে নিব, যদি আমাদের গণনা কার্য করতে কারো অবশ্যই করে নিবা, তোমরা গণনা কার্য করে নিলে ভালো হয়। যেমন এখানে দেখো জানুয়ারি 6 তারিখে কি বলছে, আলমের নিকট 25,000 টাকার পণ্য ধারে বিক্রয়, সরাসরি বলে দিয়েছে 25,000 টাকা, এখানে কিন্তু আমাদের গণনা করার প্রয়োজন হয় না, তাই না। যদি এরকম হতো যে 50টা শাড়ি 500 টাকা দরে ক্রয় করা বা বিক্রয় করা হলো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গণনা করে নেবে। তা আলমের নিকট 25,000 টাকার পণ্য ধারে বিক্রয়, ঠিক আছে। তাহলে কে আলম, জানুয়ারি 6 আলম হিসাব ডেবিট হিসাব খাত, চালান নম্বর 201, শর্ত দিয়ে দিছি কত টাকা 25,000 টাকা, ঠিক আছে। এরপরে কত তারিখ 16 তারিখ আক্কাসের নিকটতে 20,000 টাকা, তাহলে লিখবো কে আক্কাস হিসাব, আর চালান নম্বর 202 20,000 টাকা। এরপরে আছে কি 22 তারিখে দেখো আমানের নিকট ধারে পণ্য বিক্রয় 65,000, চালান নম্বর হচ্ছে 203, তাহলে লিখবো আমান হিসাব, কি লিখবো এখানে আমান হিসাব, চালান নম্বর 203 এবং 65,000 টাকা। আর লাস্ট 30-এ আনিসের নিকট, তাহলে লিখবো আনিস হিসাব, চালান নম্বর 204, শর্ত এবং 20,000 টাকা, তার যোগ করলে কত হয় 1,30,000 টাকা, ঠিক আছে। প্রাপ্য হিসাব ডেবিট 1,30,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 1,30,000 টাকা। তো মোটামুটি আমরা ক্রয় হিসাব বা বিক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা বুঝতে পেরেছি কীভাবে করতে হয়। আর পরীক্ষা আসলে এভাবেই তোমরা অবশ্যই করবে, আর যেখানে গণনা করার প্রয়োজন সেখানে অবশ্যই গণনা করে দেখিয়ে দিবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা, আর এগুলো সবই হচ্ছে বিশেষ জাবেদা। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমি ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা বা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে এই চ্যানেলটির ভিডিও সম্পর্কে, এবং শেয়ার করে জানিয়ে দেবে তাদেরকে, যাতে তারা আমার ভিডিওগুলো দেখতে পারে সবার আগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।